আপনি কি বিচার করবেন ওই ব্যক্তির নাকি দলের? নিজের দেশের জেলখানাও কিন্তু আরেক দেশে পরবাসে থাকার চাইতে উত্তম। কারণ আমরা ২০২৪ সালের যে নির্বাচন দেখেছি, কোথাও কোথাও আমরা দেখেছি 5% ভোটও কাস্ট হয় নাই। সদ্য সমাপ্ত ভোট নিয়েও এরকম অভিযোগ না আছে। না, খুবই ভালো। মুক্তিযুদ্ধ বিরোধীদের ফয়সালা কি হবে? অনেকে দাবি করেন যে সেটা জনগণ নির্ধারণ আমি করবে। শেখ হাসিনা দ্বারাই বলছে না, দেশে আয় তারেক রহমানকে কাপুরুষ, এটা সেটা খুব বলেছে না। আজকে হাসিনাকে নিয়ে সেটা বলছে মানুষ। দেখেন ইতিহাসের কি বিচার। আওয়ামী লীগটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। জুলাই সনদ, এটার ভবিষ্যৎ কি? ওই সূত্র অনুসারে দেখলে শেখ হাসিনার কথাকে তো বিশ্বাস করা যায় না। আগস্ট মাস একটি ঘটনাবহুল মাস। এই আগস্ট মাস যেমন বাঙালির রাজনীতির জন্য একটি ঘটনাবহুল, তেমন নানা দিক দিয়ে ঘটনাবহুল। এই বিষয়গুলো তো আলোচনা হবেই, আলোচনা হবে দেশের বর্তমান রাজনীতি নিয়েও। আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমরা অতিথিকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। নিশ্চয়ই ভালো আছেন। যেটি বলছিলাম, আগস্ট মাস বাঙালি জাতির জন্য একটি ঘটনাবহুল। বিশেষ করে 2024 আগস্ট জুলাই, এই টোটাল 36 দিন আমাদের কাছে কখনো কখনো মনে হয় যে আমরা এখনো স্বপ্নের ঘরে আছি। আর যদি আমরা লম্বা সংগ্রাম দেখি, তাহলে তো আমাদের সংগ্রামটা অনেক পুরনো এবং লম্বা সময়ের জন্য। তো আগস্টে এটার যে পরিণতিটা হয়েছে, সেটা সত্যিকার অর্থেই আমরা অনেকে কল্পনা করিনি। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি এবং এটা সারা জীবন এটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। বলছিলেন দীর্ঘদিনের একটি সংগ্রাম, সেই কবে থেকে সেই সংগ্রামটা আপনি যদি বলেন, মানে ইমিডিয়েট যদি দেখি, একটা তো হচ্ছে আমাদের তো মানে এক এক জেনারেশন এক একভাবে সংগ্রাম করেছে। ধরেন যারা 71 সালে সংগ্রাম করেছে, তাদের আগেও একটা ধারাবাহিকতা ছিল, 52, 62, 69-এর ধারাবাহিকতা ছিল। বা তারও আগে আমরা যদি দেখি 47-এর যে স্বাধীনতা বা দেশভাগ হওয়ার যে আন্দোলন, তারও আগে কিন্তু অনেক লম্বা সংগ্রাম আছে, লড়াই আছে, ব্রিটিশ বিরোধী সংগ্রাম আছে। আমার যতটুকু মনে পড়ে যে 1/11-এর যে ঘটনাটা ঘটেছে, 1/11-এর ঘটনায় সামগ্রিকভাবে আমরা প্রথমত দেখি যে একটা এক ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকার তখন হয়েছিল। তো সে সরকার যখন হয়েছে, তখন তারা কিন্তু এক ধরনের সংস্কারমূলক কার্যক্রম হাতে নিয়েছিল বা একটা অ্যাটিটিউড তাদের ছিল। এবং আমাদের সবারই মনে থাকার কথা, কারণ ওই সময়ের পরে আপনার বিশেষ করে প্রধান যে দুটি দল ছিল, বিএনপি এবং আওয়ামী লীগ, উভয় দলের নেতাদেরকে কিন্তু তখন জেলে নেওয়া হয়েছিল, যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে। তো তখন কিন্তু একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছিল যে দেশটা আবার নতুন জায়গায় যাবে। কিছুদিন পরে আমরা দেখলাম যে না, 1/11 সরকার যেটা এসেছে, সেটা কিন্তু নিজেরাই কিছুটা দুর্নীতি, এক ধরনের পরিস্থিতির মধ্যে তারা তাদের অবস্থানটাকে তৈরি করে ফেলেছে বা ঢুকিয়ে ফেলেছে। ওই সময় থেকেই বেসিক্যালি আমাদের কাছে মনে হয়েছে যে না, এটা তো আমরা একটা দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে পড়ে যাচ্ছি। তখন কিন্তু আমরা আবার রাজনৈতিক দলগুলোর মানে রাজনৈতিক আন্দোলনে ফিরে গিয়ে 1/11 গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু একটা নির্বাচন আদায় করা হয়েছিল 2008 সালে। এবং সেই নির্বাচনটা নিয়ে কিন্তু বিরাট এক ধরনের ষড়যন্ত্রের আভাস আমরা পেয়েছি পরবর্তী সময়ে, যে সেটা একটা ম্যানিপুলেটেড ইলেকশন ছিল। সেখানে এক ধরনের বলা যায় যে ইঞ্জিনিয়ারিং করে এবং গভর্নমেন্ট, আমাদের সেনাবাহিনীর এক ধরনের সেখানে অংশগ্রহণ ছিল। তো 2008 সালের নির্বাচনের পরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তখন থেকে মনে হচ্ছিল যে আমরা তো ধীরে ধীরে একটা ফ্যাসিবাদী জামানায় আমরা আবার ঢুকে যাচ্ছি। এবং এটা আবার ঢুকে যাচ্ছি মানে কি? তার আগেও কি তাহলে 1/11-এর আগেও ফ্যাসিস্ট জমানায় ছিলাম? পরিপূর্ণ ফ্যাসিজম বলা যায় না, কিন্তু ছিলাম তো আমরা। এরশাদ আমলে বিরাট একটা মানে স্বৈরাচারী অবস্থায় ছিলাম। এরপরে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখনও কিন্তু মানে আপনাকে মনে আছে যে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করতে হলো, আন্দোলন করে দাবি আদায় করতে হলো। এরপরে যে আওয়ামী লীগ সরকার আসলো, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও আমাদেরকে সন্ত্রাস, নানা ধরনের স্বৈরাচারিতার বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে। তারপরে আবার বিএনপি এলো। বিএনপি এসে আপনার ওই যে বিচারপতিদের বয়স বাড়িয়ে এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে 1/11 ঘটলো। অর্থাৎ আমাদের এই সংগ্রামটা চলমান ছিল। এখন কি সংগ্রামের পরিসমাপ্তি? না, আমি আপনাকে যেটা বলছি যে ইতিহাসটা বলি আপনাকে, ওই যে আপনি যেটা জিজ্ঞেস করতে চেয়েছিলেন যে কিভাবে হলো।
তো 2014 সালে তো সরকারের মানে মেয়াদ শেষ, তো স্বাভাবিকভাবেই সবার প্রত্যাশা থাকে যে ঠিক আছে এই সরকার ছিল, এখন আমরা ভোট দিয়ে আমরা নতুন সরকার গঠন করব, মানে মূল্যায়নটা মানে গণতন্ত্রের তো এটা একটা টুলস, প্রত্যেকটা নাগরিকের সবচেয়ে বড় টুলস যে জনগণ, আপনি ক্ষমতা পেয়েছেন 5 বছরের জন্য, কিন্তু জনগণও আবার 5 বছর পরে আপনাকে রাখবে কি রাখবে মূল্যায়ন করার একটা সুযোগ থাকবে। আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতা এসে সে আইনিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সে বাতিল করে দিল কোর্টের মাধ্যমে, ওইটাই মূলত স্পার্ক করেছে যে না, এই সরকারের বিরুদ্ধে তো তাইলে আন্দোলন করতে হবে। তো আন্দোলনের মানে আমরা যেটা দেখলাম, সরকার পরিবর্তনের দুটো জায়গা, একটা হচ্ছে নির্বাচন আর একটা হচ্ছে আন্দোলন। কিন্তু আমরা নির্বাচনের মাধ্যমে সরকারকে সরাতে পারছি না, আন্দোলন করেও সরকারকে সরাতে পারছি না। প্রত্যেকটা আন্দোলনের সরকার ব্যাপকভাবে নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, রাজপথে গুলিগালাজ করে একেবারে আন্দোলনকে ছত্রভঙ্গ করে দিচ্ছে। এটা তো রাজনৈতিক আন্দোলনগুলোকে, মানে আমরা যারা পলিটিক্যাল পার্টি, নানাভাবে পলিটিক্যালি আমরা এঙ্গেজ ছিলাম, আমাদেরকে এক ধরনের দমিয়ে দিচ্ছিল। এর মধ্যে 3টা আন্দোলন হয়েছে, যে আন্দোলনগুলো ছিল কিছুটা অরাজনৈতিক। আমাদের মনে হচ্ছিল যে এই সরকারকে তো তাহলে আমরা নির্বাচন আসলেই তো সে তার মতো করে নির্বাচন করছে, আন্দোলন করতে গেলে সে মারধর, জেল জুলুম, গুলি, হত্যা, খুন, গুম করে মিসমার করে দিচ্ছে। তখন ওই অরাজনৈতিক আন্দোলনগুলোকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে একটা সকল জনগোষ্ঠীকে একত্রিত করার কিছু চেষ্টা হয়েছে। যেমন ধরেন, আমি যদি বলি, একটা ক্লাস একভাবে অর্গানাইজড হয়েছে। যেমন যদি 2013 সালের 5ই মে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এখানে আলেম ওলামারা সরকার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছিল। আপনি যদি 18-র কোটা সংস্কার আন্দোলন দেখেন, তাহলে এটা কিন্তু ছাত্ররা তাদের এক ধরনের বৈষম্যের বিরুদ্ধে তারা জাগরণ তৈরি করেছিল। এর ঠিক 18-র কোটা সংস্কারের পিঠাপিঠি আপনার নিরাপদ সড়ক আন্দোলনের একটা আন্দোলন, এটাতে কিন্তু একদম স্কুল কলেজের ছাত্ররা অংশগ্রহণ করেছিল। এই 3টা আন্দোলনকে সরকার কিন্তু ব্যাপকভাবে দমিয়ে, নির্যাতন করে, নৃশংসতার মধ্যে দিয়ে দমন করার চেষ্টা করেছে। ফলে এই যে প্রত্যেকটা ক্রস সেকশন পিপলের মধ্যে কিন্তু ক্ষোভটা মানে সম্প্রসারিত হয়েছে। এবং আমরা যে মনে করছি যে এই সরকারকে তো আমরা কোনোভাবেই সরাতে পারছি না, এই যে একটা গণ অভ্যুত্থান দরকার, একটা পিপলস আপরাইজিং দরকার, কিন্তু সেটা কে দিবে, সেটা কিভাবে হবে, আমরা কিন্তু সেটা বুঝতে পারছিলাম না। আমরা কিন্তু ইতিহাসের ধারা ধরে বলছিলাম, আপনি যদি আমাদের তৎকালীন সময়ের বক্তব্যগুলো দেখেন, আমরা প্রায় প্রত্যেক রাজনৈতিক দলই বলেছি যে এই জুলুমের একদিন অবসান হবে, এই সরকারকে একদিন বিদায় নিতে হবে, এই সরকারের পতন অনিবার্য। দেখবেন বেগম খালেদা জিও বলেছে এদের ভয়ানক পরিণতি হবে। আমরা বহুবার বলেছি এই সরকার পালানোর পথ পাবে না, কিন্তু আমাদের এগুলোকে হিসেবে হাসি তামাশা করেছে। এগুলো তো জানেন যে আওয়ামী লীগের লোকেরা বলেছে আমরা পালাবো না, খেলা হবে, এই ধরনের নানা রেটরিক তখন তৈরি হয়েছে। আপনি যে 3টি আন্দোলনের কথা বলছিলেন, হেফাজত ইসলামের যে আন্দোলন 2013 সালের যেটি বলছিলেন, 18 সালের বলছিলেন, এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের কথা বলছেন, সবকটি আন্দোলনে যারা আন্দোলনটা চালিয়েছিলেন তারা কিন্তু একটা পর্যায়ে সরকারের সঙ্গে বসেই সমাধান করেছেন, কোনো না কোনোভাবে সরকার সেগুলোকে ট্যাকেল করেছে। আপনি যে এবারে ইন্ডিয়া যে আন্দোলন হলো, যে সরকার কোনো না কোনোভাবে দাবি দেওয়া এটা সেটা ট্যাকেল করেছে। অর্থাৎ সরকার কৌশল, মারধর, নানা রকমের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশনের মধ্য দিয়ে নানাভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করেছে। তো ফলে আপনার আমাদের মধ্যে যেমন লাস্ট যেটা 2024 সালে নির্বাচন হলো, 2024 সালের নির্বাচনেও আমরা কিন্তু দেশীয়, আন্তর্জাতিক সবকে অর্গানাইজ করে আমরা বলার চেষ্টা করেছি যে না, এই সরকার মানে এটা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এবং আপনি তো জানেন যে তখন নানাভাবে সরকারের উপরে চাপও তৈরি করা হয়েছিল, জাতীয় আন্তর্জাতিকভাবে সবাই মিলে। কিন্তু তারপর আমরা দেখলাম যে 24-এ সে আরও ভয়ঙ্করভাবে, আরও নতুন কৌশল নিয়ে আমির নির্বাচন করে সে নির্বাচনটা সেরেছে। এবং ওই যে বলে না যে মানে সব কিছুকে যখন সে হারিয়ে দিয়েছে, মানে আমি ওই যে চূড়ায় উঠে গেছি, এখন আমাকে আর কে হারায়, সেরকম একটা পরিস্থিতিতে সরকারের মানে অদম্য অহংকারের জায়গা থেকে সে যখন দেখলো যে কোটা সংস্কার আন্দোলনের সময় তার একবার মাথা নত করেছিল, এবার আর করবে না, এবার সে চিন্তা করেছে ওইটাকে আমি ধরি আবার। তার মানে তারা যদি চাইতো একটু সমঝোতা, তাহলে কি আজকের এই পরিণতি হতো? যারা আন্দোলন করেছে তাদের কিন্তু কিছু দাবি দাওয়া ছিল, এবং সেটা মানার মতোই দাবি দাওয়া ছিল। মানে এটা তো মানা হয়ে গেছে, এটা তো নতুন করে সরকার তুলেছে মাত্র, এবং করেছে কীভাবে? কোর্টের মাধ্যমে। আপনি দেখেন
18 সালে যে কোটা সংস্কার আন্দোলনটা হয়েছিল, এটা তো খুবই যৌক্তিক একটা আন্দোলন ছিল, যার কারণে এটার ম্যাসিভ একটা সাপোর্ট ছিল। তো সরকার এটাকে নানাভাবে মানে পতন ঘটানোর জন্য বা এই দাবি থেকে সরানোর জন্য নানা চেষ্টা করেছে, মারধর, হুমকি ধামকি, আলাপ আলোচনা নানা করে। শেষে যখন সে দেখলো যে একদম জগাখিচুড়ি হয়ে গেছে, তখন সে করলো কি, পুরো কোটাই বাতিল করে দিল। আমরা কিন্তু মানে ওই সময় কিন্তু দাবিটা এটা ছিল না যে কোটা বাতিল, ছিল কোটা সংস্কার। তো সে বাতিল করে দিল, এবং কিছু কিছু কোটা তো রাখা দরকার ছিল, যেমন মুক্তিযোদ্ধাদের কোটাটা আমরা বলেছিলাম যে এটাকে কমিয়ে আনার জন্য, কারণ 30% কোটা তো বাস্তব সম্পন্ন না, কারণ অত মুক্তিযোদ্ধা তো এখন বেঁচেও নেই। তারপরে ধরেন আমাদের নানা ধরনের অটিস্টিকদের কোটা আছে, সেগুলো তো রাখার দরকার আছে। আমাদের অনগ্রসর সম্প্রদায় আছে, মানে জাতিগোষ্ঠী আছে, তাদের কিছু কোটা তো রাখার দরকার আছে। সরকার করলো কি, পুরো কোটাই বাতিল করে দিল। আচ্ছা, করলো ঠিক আছে, কিন্তু সে যেটা করলো, সরকারের নির্দেশ বা সরকারের আদেশের বিরুদ্ধে কোর্ট একটা রায় দিল, তাহলে তো সরকার এখানে বিরোধিতা করার কথা, করলো না। কিন্তু সরকার দেখা গেল এটাকে আরও সাপোর্ট করছে। তখনই আমরা বুঝলাম যে সরকার আসলে আবার ওই পুরনো প্রতিশোধটা নিতে চাচ্ছে, অর্থাৎ সে আবার কোটা ফিরিয়ে আনতে চাচ্ছে। এবং দেখেন, সে তুচ্ছতাচ্ছিল্য করলো ছাত্রদেরকে। তো এখন প্রশ্ন হচ্ছে, 22 তারিখে কিন্তু কোর্ট আবার ওই রায়টা বাতিল করে দিল, আপনার মনে আছে? তার মানে কি, কোটা আন্দোলনের দাবি কি হয়ে গেল? মানে যেই আন্দোলনটা যেটা নিয়ে শুরু হয়েছে সেটা কিন্তু এখানে পরিসমাপ্তি হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে সে কি করলো, এর মধ্যে সে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল, ছাত্রছাত্রীদেরকে ছাত্রলীগকে দিয়ে পিটালো, ইন্টারনেট বন্ধ করে দিল, আবু সাইদকে হত্যা করলো নৃশংসভাবে, ছাত্রদেরকে হত্যা করলো। ফলে দাবি কিন্তু আর কোটার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, দাবি চলে গেল কোথায়, যে না, আমাদের এই ছাত্র হত্যার বিচার করতে হবে, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, এটা বিশ্ববিদ্যালয় খুলতে হবে। এই হত্যার সাথে যারা যারা জড়িত, বিভিন্ন জায়গায় মন্ত্রী থেকে শুরু করে পুলিশের, এদেরকে বহিষ্কার করতে হবে, এদের পদত্যাগ করতে হবে। সরকার সেই পথে না গিয়ে পাল্টা আক্রমণ, পাল্টা মামলা, গ্রেফতার, ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়া, গুম করার চেষ্টা, এই যে পথে হাঁটলো, শেষ পর্যন্ত কি হলো, শেষ পর্যন্ত তার পদত্যাগের দাবিটা চলে আসলো। যেটা হলো যে রাজনৈতিক দলগুলো, ওই যে ছাত্ররা, ওই যে আলেম ওলামারা, ওই যে ছাত্রীরা, ওই যে পেশাজীবীরা, সবাই এক কাতারে চলে আসলো, এবং শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড়, সমাজকর্মী, বুদ্ধিজীবী সবাই এই অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম, খুনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আবু সাইদের হত্যাকাণ্ডটার পর আন্দোলনটা একটা নতুন মাত্রা পেয়েছে। মানে আপনি দেখেন কিভাবে একটার পর একটা যোগ হলো। প্রথম হলো কি, 14 তারিখ, 14 জুলাইতে যখন ছাত্রদেরকে রাজাকারের নাতিপুতি বলে প্রধানমন্ত্রীর মতো চেয়ারে বসে অবৈধ শাসক যখন এই কথাটা বলল, সেদিন রাত্রের প্রথম স্পার্কটা করেছে ছাত্রীরা। এবং ছাত্রীরা যখন বেরিয়ে আসলো, এইটা পুরো জাগরণটা ছড়িয়ে পড়লো সব দিকে। জাগরণটা ছড়িয়ে পড়লো, সরকার মিডিয়া ব্ল্যাকআউট করলো, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গেল। এরপরে সে করলো কি, পরের দিন এটার কাউন্টার করলো ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে। ছাত্রলীগের ছেলেরা যখন ছাত্রীদের গায়ে হামলা করলো, মানে একটু একটু করে ঘি ঢালা হচ্ছে। এখন এরপরে কি হয়েছে, তখন সে ইউনিভার্সিটি বন্ধ করে দিল। সে ভাবলো যে ইউনিভার্সিটি বন্ধ করে দিলেই আন্দোলনটা শেষ হয়ে যাবে। ইউনিভার্সিটি বন্ধ করার পর আন্দোলনটা ওই যে রিলে রেসের মতো, যে আমার রিলে শেষ, তারপর আমি রিলেটা আপনার হাতে দিলাম। রিলেটা নিল কারা? নিল প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা, নিল মাদ্রাসার ছাত্ররা, ছড়িয়ে পড়লো। এবং প্রাইভেট ইউনিভার্সিটি যখন ইনভলভ হলো, এটা হচ্ছে তার মানে হচ্ছে মিডল ক্লাস, তার মানে হচ্ছে আবার ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা, স্কুল ছাত্রছাত্রীরা এটার সাথে ইনভলভ হলো। আচ্ছা, তাহলে মুজিবুর রহমান মঞ্জু, এটা কি বলা যায় না যে এই যে আন্দোলনটা আস্তে আস্তে বাড়ানো, এটা সরকারের একের পর এক পদক্ষেপ, সেটা ভুল হোক আর সঠিক হোক, তাদের পদক্ষেপের কারণে কিন্তু আন্দোলনটা আস্তে আস্তে দানা বেঁধেছে, তাহলে এখানে তারাও দায়ী না? আমাকে কেউ একজন প্রশ্ন করেছিল যে আপনি যদি এই টোটাল আন্দোলনের একক কৃতিত্ব দিতে চান, কাকে দেবেন? একক কৃতিত্ব তৎকালীন সরকার। আমি বললাম যে এটা একক কৃতিত্ব আমি শেখ হাসিনাকে দিতে চাই, যদি একক দিতে হয়। একটা তো হচ্ছে এই আন্দোলনে কোনো একক কৃতিত্ব নাই, আমরা সবাই মিলে কাজ করি। সবাই মিলে। আমাকে যখন জেলে পুরে ফেলা হয়েছে, তখন তো আমার আর এখানে ভূমিকা রাখার সুযোগ নাই। আবু সাইদকে যখন হত্যা করে ফেলা হয়েছে, আবু সাইদ তো প্রতিদিন মিছিলে যাচ্ছিল, আবু সাইদকে যখন মেরেই ফেলা হয়েছে, আবু সাইদ তো আর এই আন্দোলনে ভূমিকা রাখতে পারছে না, তার ভূমিকা এখানে শেষ। আরেকজন সে দায়িত্বটা নিয়েছে। আবু সাইদের রক্ত এবং লাশ সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করেছে, সারা বহির্বিশ্বের লোকদেরকেও, আমাদের প্রবাসীদেরকেও করেছে। ফলে আমাদের আন্দোলনের এক একজনের এক এক জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে, এক এক জায়গায় অবদান একটা জায়গায় এসে থেমে গেছে।
আরেকজন সেটা গ্রহণ করেছে। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা, যেমন ধরেন আপনারা যারা সংবাদ মাধ্যমে কাজ করেছেন, ওই সংবাদ মাধ্যমের ওই ভাইটা বা বোনটা যদি আবু সাঈদের সে ছবিটা ধারণ না করতো, তাহলে আবু সাঈদের এই নৃশংস হত্যাকাণ্ডের খবরটাকে আমরা জানতে পারতাম সবাই? সেইভাবে কি আমাদেরকে টাচ করতো না তো। আপনার মুগ্ধের ওই যে পানির যে ছবি আপনি তো দেখেছেন, ওই ছবিগুলো কিন্তু খুব ক্যামেরায় তোলা ছবি। তো ওই ছবিগুলোই তো আমাদেরকে উজ্জীবিত করেছে। তো এই জায়গায় আমি যেটা আপনাকে বলবো, যে দীর্ঘ 15-17 বছরের যে পুঞ্জীভূত একটা করে, কারো ভোটাধিকার হরণের কষ্ট, কারো আপনার চাকরি হারানোর কষ্ট, কারো কথা বলতে না যাওয়ার কষ্ট, কারো ভাই হারিয়ে যাওয়ার, গুম হয়ে যাওয়ার কষ্ট, ঠিক আছে, কারো ভোট দিতে না পারার কষ্ট, কারো চাকরি, দ্রব্যমূল্য, বিদ্যুৎ সংকট, যাদের ধরেন আপনার ব্যাংকের টাকা রেখেছে, ব্যাংকের টাকা পাচ্ছে না, যার শেয়ার বাজার লুট হয়ে গেছে তার কষ্ট, এই সামগ্রিক কষ্টের মধ্যে ছোট ছোট কষ্ট আছে। যেমন ধরেন সাগর রনির বিচার না পাওয়ার কষ্টটা এখনো যোগ হয়েছে না। আবরার ফাহাদের বন্ধুদের যে কষ্ট ছিল, ওই যে মানে আপনার বুয়েটের মধ্যে ওদেরও তো একটা কষ্ট জমা ছিল। ওই যে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল তার কষ্ট ছিল, ইলিয়াস আলীর গুমের কষ্ট ছিল। এইভাবে এই অন্যান্য গুম যেগুলো ঘটেছে, গুম খুনের, এগুলো তো ধরেন পরিবারগুলোর কষ্ট ছিল, পুরো পরিবার তো, বৃহত্তর পরিবার, তার অংশীজনদের মধ্যে তো এই কষ্টগুলো আছে। তারপরে ভয়ভীতির কষ্ট তো আছে। যেমন যে সমস্ত মিডিয়া বন্ধ হয়ে গেছে, শুধু কি মিডিয়া কর্মী বা মালিকের কষ্ট, সেটা তো তার বৃহত্তর পরিবারের কষ্ট আছে। এই সকল কষ্ট, ওই যে মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, যারা বিচারও পায়নি, যারা বলতেও পারে নাই, তাদের যে ছাইচাপা কষ্টটা, সেগুলো বাদ দেন। আমি ধরে নিলাম ওই আওয়ামী লীগের যে প্রার্থী ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিল, কিন্তু ওই যে তাকে প্রার্থী হতে দেওয়া হয়নি, তাকে ধরে নিয়ে তাকে জোর করে তার ক্রসফায়ারের বিষয়ও আছে। ক্রসফায়ারে অনেকে হিসাব দিয়ে বলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীর সংখ্যাই অনেক। আমি তো আপনাকে বলছি যে আওয়ামী লীগ এটাই নিয়ম। ফেসিবাদ করে কি, ফেসিবাদ যখন তার শত্রুকে দমন করে ফেলে, নিঃশেষ করে ফেলে, তখন সে নিজের ঘরে হাত দেয়, নিজের কণ্ঠরোধ করে। তখন সে, আওয়ামী লীগ সেটাই করেছে। দেখেন বিএনপি, জামাত, আমরা যত রাজনৈতিক পক্ষ ছিলাম সবাইকে তো সে দমিয়ে দিয়েছে। তিনবার নির্বাচনে আমরা দাঁড়াতেই পারি নাই। এরপরে আমাদের মিছিল মিটিং বন্ধ করে দেয়, পার্টি অফিসগুলো তালা মেরে দেওয়া হয়েছে। আপনি বিএনপি অফিসে সে চিত্র মনে নাই, যে রিজভী আহমেদ সাহেব একটা চাদর গায়ে দিয়ে বসে থাকতেন, তার পাশে 4-5 জন, বিএনপির মতো একটা বড় দল, এর অসহায়ত্ব। জামাতের অফিস কোথায় এটাই তো মানুষ ভুলে গেছিল, ঠিক আছে। জামাতের লোকদেরকে তো মানুষ চিনতেই পারতো না, যে কারণ তারা তো আত্মগোপনে থেকে তাদের রাজনীতি চালিয়েছে। আমি তো মনে করি জামাতের এটা নিয়ে গর্ব করা উচিত, হ্যাঁ আমরা গুপ্ত ছিলাম, কারণ তোমরা আমাদেরকে গুপ্ত হইতে বাধ্য করছো। এটা নিয়ে তো হীনমন্যতার কোনো কারণ নাই। আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবীরা গুপ্ত অবস্থায় বিপ্লব করেছে না। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি আমার স্বাধীনতা যুদ্ধ অনিবার্য হলে, যুদ্ধ কি কোনো ভালো জিনিস না তো, কিন্তু কখন যুদ্ধ অনেক মহীয়ান হয়ে যায়, কখন যুদ্ধ গৌরবের হয়, যখন আপনি আমাকে আমার সমস্ত শক্তি কেড়ে নেন, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার অধিকার কেড়ে নেন, তখন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করা, আমার বিদ্রোহ করাটা আমার মহিমান্বিত হয়। কিন্তু আমি যদি ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করি, সেটা তো আর যুদ্ধ হয় না, সেটা তো মুক্তিযুদ্ধ হয় না, সেটা হয় ষড়যন্ত্র। দেখেন হয়তো 5 তারিখে যে লোকটা মিছিলে বেরিয়েছে, জীবনে সে হয়তো কোনোদিন মিছিলও করে না, ওই 5 তারিখে বেরিয়েছিল, ঠিক আছে, কিন্তু বেরিয়েছিল তো সে। আমি যত ছবি দেখেছি, আপনি দেখবেন গণভবনে যারা মিছিল করে গিয়েছে, আপনি সেখানে খুব বেশি রাজনৈতিক লোক দেখবেন না, কিন্তু খুব রাজনৈতিক নেতারা আছে দেখবেন না। রাজনৈতিক নেতারা তো যার জায়গায় যে কোনো অবস্থায়। যাই হোক, এটা আলোচনার বিষয় না। তারপরেও বলি, এই যে আন্দোলনের পর এই যে গণভবনে যে লুটপাট বা বিভিন্ন জায়গায় যে লুটপাট, এরাও তো আন্দোলনের শরিক ছিল আর কি। তার মানে সবার সম্মিলিত চেষ্টায় আন্দোলনটা হয়েছে। হ্যাঁ, এই যে ধরেন লুটেরার চেষ্টাও ছিল। আবার না, একটা যখন গণ অভ্যুত্থান হয়, আপনি দেখবেন শ্রীলঙ্কায় খুব আমাদের আগে কি এই অভ্যুত্থানটা এক ধরনের আপরাইজিং হয়েছে। এই যে মাস আপরাইজিং যখন হয়, মানুষ যখন, আপনি দেখবেন ওই যে যখন বঙ্গভবনে নানা জিনিস লুটপাট হচ্ছে বা নানা জিনিস মানুষ নিয়ে যাচ্ছে, একটা পক্ষ কিন্তু সেখানে বাধা দিচ্ছে, ঠিক আছে, একটা অংশ কিন্তু বলছে ঠিক আছে থাক, আর লাগবে না, হয়েছে, কারণ এটা তো রাষ্ট্রীয় সম্পদ। কিন্তু জনগণের ক্ষোভ, সে তখন ক্ষোভটা প্রকাশ করছে কিসের উপর দিয়ে? লুট করে।
সে ক্ষোভ প্রকাশ করছে ভাঙচুর করে, জ্বালাও পোড়াও করে, সে বিভিন্ন জিনিস নিয়ে এসে দেখবেন, আমি একটা মেয়েকে দেখলাম, সে বলছে আপনি বলছে এটা আপনি নিচ্ছেন কেন, বলছে এটা রাষ্ট্রের সম্পদ, সে লুট করেছিল, আমি এই জন্য নিয়ে যাচ্ছি। মানে তার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জায়গাটা সবসময় গণ অভ্যুত্থানের চিত্রটা এরকমই হয়। আচ্ছা, তাহলে গণ অভ্যুত্থান নিয়ে আমাদের সাবেক প্রধান উপদেষ্টা বলেছিলেন মেডিকুলাস ডিজাইন, এই শব্দটা কেন আসলো? তাহলে কি এটা এই ডিজাইনের অংশ ছিল এগুলো? না, মানে এখানে আমরা কিন্তু এই আমাদের যে তৎকালীন প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হয়েছিল, প্রতিবাদ হয়েছিল। প্রথম হচ্ছে যে উনি যেটা বলেছেন, হ্যাঁ আমি এটা ওনাকে বলেছিলামও যে আপনার উচিত ছিল দেশে আসার পরে এই গণ অভ্যুত্থানটা কীভাবে হয়েছে এটা সকলের কাছ থেকে স্টোরিটা শোনা দরকার ছিল। কিন্তু উনি হয়তো একটা ছোট্ট সেকশনের কাছ থেকে ঘটনাগুলো শুনেছেন। যাদের কাছ থেকে শুনেছেন, হ্যাঁ তারা হয়তো তাদের একটা পরিকল্পনা ছিল, তারা একটা চিন্তা করেছে কিভাবে কমিউনিকেশন করবে। নিশ্চয়ই এই আন্দোলনকে এগিয়ে নেওয়া যাওয়ার তো একটা অংশ পরিকল্পনা তো করেছে, না হলে এতগুলো সমন্বয়ক, এতগুলো কোঅর্ডিনেশন, এই ঘটনার পর আজকে এই ঘটনা, এই কর্মসূচির পর এই কর্মসূচি ছিল 6 তারিখ, সেটাকে এগিয়ে এনে 5 তারিখ করা হল, এটার একটা ছাপ আছে না? আছে। উনি হয়তো ওই জায়গাটাকেই বোঝাতে চেয়েছেন যে এই ছাত্ররা একটা মেটিকুলাস প্ল্যান করে এই আন্দোলনটা ঘটিয়েছে। উনি হয়তো ওইটাকে বুঝিয়েছেন, কিন্তু এটাকে অনেকে মনে করেছেন যে এটা একটা আন্তর্জাতিক, মানে কারো বহির্বিশ্বের কারো কোনো মেটিকুলাস আন্তর্জাতিক বিষয়টা কিন্তু আপনিও তুলেছিলেন যে আন্তর্জাতিক সমর্থন ছিল বা তাদের, এটা তো যাই হোক এই আলোচনায় যাব না। আমরা যদি একটু বর্তমানে আসি, এত তাড়াতাড়ি কেন এই যারা আন্দোলনের পক্ষে ছিলেন, একটা তো আন্দোলনের বিপক্ষে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমমনা যারা, তারা তো এই আন্দোলন চাননি, কিন্তু যারা বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি, আপনার এবি পার্টি, জামায়াত ইসলাম, এরা তো আন্দোলনের পক্ষে ছিলেন এবং পরিবর্তনের পক্ষে ছিলেন। তো এই পক্ষটা এখন কেন এত মুখোমুখি জায়গায়? আচ্ছা, এটা খুবই ভালো প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আমরা যখন সবাই একীভূত হয়েছিলাম, একত্রিত হয়েছিলাম, তখন আমাদের স্ট্যাটাস ছিল সমান। স্ট্যাটাসটা কেন সমান? আমরা সবাই বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, অত্যাচারিত, আমরা সবাই অ্যাজ এ হোল মজলুম, কেউ হয়তো বেশি, কেউ হয়তো কম। সবার মধ্যে একটা কষ্ট ছিল, ক্ষত ছিল, ক্ষোভ ছিল। কিন্তু যখনই বিজয়টা অর্জিত হয়ে গেছে, যখন ফ্যাসিবাদ পালিয়ে গেছে, তখন কিন্তু আমাদের স্ট্যাটাস আর সমান নাই। কেন নাই? কারণ যে দলটা বড়, তার অর্জন, তার অবস্থা তো একটু বেশি। ধরেন আমার জীবন হারায় না, আমি জেলে গিয়েছি, আমি গুলি খেয়েছি, আমার স্ট্যাটাস একরকম। যার সন্তান হারিয়েছে তার স্ট্যাটাসটা দেখেন, তার অবস্থাটা কোথায়? যে হয়তো আন্দোলনের ঘোষণা দিয়েছে, হ্যাঁ, যার পেছনে আমরা সবাই দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? আমি বিএনপির বহু নেতাকে জিজ্ঞেস করেছি, আপনার নাহিদ আসিফকে কতদিন থেকে চেনেন? ঠিক আছে, ওনারা তো বলছেন যে ওনাদের অনেক অবদান, জামাতের লোকেরা বলছে ওনাদের অনেক অবদান। আপনি ওই সমস্ত জাতীয় নেতাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন এই জুলাইয়ের যে মানে সামনের ফেজগুলো, তারা কিন্তু অনেক দিন থেকে চেনে না। তারা মনে করছে এরা বুঝি এই 31 দিন, 32 দিন বা ওই 34 দিনের আন্দোলনে বুঝি এরা সফল হয়েছে। না, এরা কিন্তু 18 থেকে 17 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের অ্যাক্টিভিজমের সাথে ইনভলভ ছিল। কোটা সংস্কার আন্দোলন, এই যে আপনার ওই যে বললাম নিরাপদ সড়কের আন্দোলনের সাথে এরা অনেকে অর্গানাইজার ছিল। এদের একটা লম্বা পড়াশোনা, আন্দোলন, বিদ্রোহ, ওই যে ইয়াংদেরকে একীভূত করার এ ধরনের একটা পার্ট এদের ছিল। তা আমি যেটা বলতে চাচ্ছি, যখন ফলটা অর্জন হয়ে গেল, তখন আমরা যেরকম ওই যে বাচ্চা যখন ভালো রেজাল্ট করে, মা বলে যে আমি তাকে অনেক ভালো ভালো খাইয়েছি, টেক কেয়ার করেছি, আমার অবদান বেশি। বাবা বলে যে আমি প্রাইভেট পড়ার টাকা দিচ্ছি, হ্যাঁ, আমি না হলে হয়তো। টিচার বলে যে আপনি দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার তো দিন শেষে তো আমি লেখাপড়া করেছি। স্কুল বলে যে আমাদের ভালো স্কুল, এই জন্য ভালো। এটা তো স্বাভাবিক হয়। তো অর্জনের পরে যেটা আমাদের ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে আমরা সবাই অর্জনের পেছনে কার অবদান বেশি ছিল, কে পেছন থেকে অবদান রেখেছে, কে লোকবল দিয়ে করেছে, কে কীভাবে করেছে, এটা নিয়ে আমরা একটা বিতর্ক তৈরি করেছি। এবং এই বিতর্কটাতে আমরা দেখেছি কেউ ছাড় দেয় নাই, না ছাত্ররা ছাড় দিয়েছে, না রাজনৈতিক দলগুলো ছাড় দিয়েছে। মনে হচ্ছিল যেন আমি যদি এখনই অবদান ক্লেম না করি, আমার তো অবদান হাতছাড়া হয়ে যাচ্ছে, এরকম একটা প্রতিযোগিতায় ছিল। এটাই আমাদের মধ্যে একটা বিভক্তি তৈরি করেছে। দ্বিতীয় করেছে কোথায় দেখেন, আমরা একটা সম্মিলিত সিদ্ধান্ত নিতে পারি নাই যে ঠিক আছে হাসিনা গণ, এখন আমাদের রাষ্ট্রটা কিভাবে চলবে, কি কি কাজ আমাদের, আমরা এরপরে কি করব, কিভাবে আমরা একটা সলিউশনে পৌঁছব।
এইটার কোনো একটা কম্বাইন্ড ডিসিশন আমরা পৌঁছি নাই। আপনি যদি দেখেন ধারাবাহিকতা কী হয়েছে, ক্যান্টনমেন্টে প্রথম রাজনৈতিক দলের নেতারা বসেছেন, সেখানে আলোচনা হয়েছিল যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট হোক। বিএনপির মতো বড় দল, বিএনপি ন্যাশনাল গভর্নমেন্টকে সাপোর্ট করে নাই। তো ন্যাশনাল গভর্নমেন্ট সাপোর্ট না করলে এরপরে কী হবে? এরপর অপশন থাকে দুইটা, একটা হচ্ছে আর্মি টেক ওভার করা, আর একটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট করা। তো এই ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট যখন হয়েছে তখন ছাত্রদের মন মতো করে তারা এক ধরনের প্রপোজাল দিয়েছে এবং সকল পলিটিক্যাল পার্টি সেটাকে সায় দিয়েছে। তো ইন্টারিম গভর্নমেন্টটা যেহেতু আমাদের সকলেরই গভর্নমেন্ট, সো আমাদের উচিত ছিল হয় আমরা সবাই মিলে সরকারকে বলবো যে আসেন আমরা একটা টার্মস অ্যান্ড রেফারেন্স ঠিক করি, যে এই সরকার কি কি কাজ করবে এবং কত দিনের মধ্যে করবে, অথবা সরকারের উচিত ছিল সবাইকে নিয়ে বসে যে ঠিক আছে আমি কি কাজ করব, কত দিনের মধ্যে করবে, এটা করবে। এটা কিছু করা হয় নাই। ফলে দেখা গেছে যে এই ইন্টারিম গভর্নমেন্টের শুরুতে ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রায়োরিটি ফিক্স করা হয় নাই। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। একটা ভাগ মনে করেছে যে এই সরকার আমাদের তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে সে সংস্কার করবে, বিচার করবে এই ফ্যাসিবাদের যারা এতগুলো খুন গুমের, আর 3 নম্বর হচ্ছে সে একটা এই সংস্কারের ভিত্তিতে সে একটা নির্বাচন করবে। কিন্তু বড় দল বিএনপি বলল যে না, এই সরকার কেন সংস্কার করবে, এই সরকারের ম্যান্ডেট নাই, নানা ধরনের কথা তুলেছে। এই সরকার কোনো বিধিসম্মত সরকার না, এই সরকার সাংবিধানিক অসাংবিধানিক এই নানা ঘোরপ্যাচের মধ্যে গিয়ে বলেছে না, এটা নির্বাচন হবে, নির্বাচন হয়ে পার্লামেন্টে ঠিক করবে সংস্কার কী কী হবে, পার্লামেন্টের দায়িত্ব সংস্কার করা। এই বিভাজনটা রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়েছে। হওয়ার কারণে যেটা হয়েছে, দুই পক্ষ চাপ দিয়েছে সরকারকে। সরকার এই দুই পক্ষের চাপে যে একটা কঠিন অবস্থায় থাকবে, সেই কঠিন অবস্থায় না থেকে সে কী করেছে, কখনো বিএনপির চাপে, কখনো জামাতের চাপে, এনসিপির চাপে, এই নানা চাপের মধ্যে সরকার এক ধরনের বেসামাল অবস্থার মধ্যে ছিল। ফলে আপনি দেখবেন এই মানে সরকারের 18 মাসের মধ্যে কমপক্ষে 3 থেকে 400 রাজপথে আন্দোলন হয়েছে, রাজপথ ব্যারিকেড হয়েছে, সরকার চলছে না, রাস্তাঘাট বন্ধ। এই যে মানুষের মধ্যে একটা সংকট তৈরি হয়েছে যে আমরা আবার কোথায় যাচ্ছি, মানে বিএনপি জামাত মুখোমুখি, বিভিন্ন গ্রুপ মুখোমুখি, ছাত্ররা মুখোমুখি, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মুখোমুখি, ছাত্ররা পরীক্ষা দিতে চাচ্ছে না, নানা জায়গায় নানা ধরনের ঘটনা ঘটছে, সরকার পুলিশ নাই, আর্মি প্রপারলি সাপোর্ট দিচ্ছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে 18 মাসের মধ্যে সরকার যে মানে অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করে একটা রক্তপাতহীন একটা নির্বাচনের আয়োজন করতে পেরেছে, আমি তো এটাকে অনেক বড় অ্যাচিভমেন্ট মনে করি। ঠিক আছে? তো ফলে আপনি দেখবেন যে আপনি যে প্রশ্নটা করেছেন যে আন্দোলনের পরে এত বড় একটা ঐক্যবদ্ধতার পরে ফাটলটা কেন দেখা দিল, এটা সারা পৃথিবীতে এই ধরনের ফাটল হয়, পরিবারগুলোতে হয়। দেখবেন আমাদের সমাজে হয় না, বাবা মারা যাওয়ার পরে লাশ দাফন না করে সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি হয় না? এরকম ঘটনা শুনেছেন না আপনারা? তো কথা হচ্ছে, উচিত ছিল প্রথমেই আমাদের মধ্যে একটা রিকনসিলেশন, আমাদের মধ্যে একটা কম্বাইন্ড ডিসিশনে আমাদের এক জায়গায় পৌঁছে। যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটা নিয়েও দ্বিমত হয়েছে। এই প্রেসিডেন্ট কন্টিনিউ করবে কি করবে না, এটা নিয়েও দ্বিমত হয়েছে। ঠিক আছে? ইলেকশন কবে হবে, ডিসেম্বরে না জুলাইতে, এটা নিয়ে পর্যন্ত বিতর্ক হয়েছে। অনেকের ভিতরে এই প্রশ্ন আছে যে এই যে দ্বিমত, এই যে মুখোমুখি, এই যে ফাটল, আপনার ভাষা আপনি যেটি বলছিলেন জুলাই আগস্টের পক্ষের যারা ছিলেন তাদের মধ্যে সম্পর্কের ফাটল, এগুলো কি লোক দেখানো নাকি সাজানো? কি ফাটলটা? হ্যাঁ, ফাটলটা না, ফাটলটা তো আমি তো আপনাকে বললাম যে এটাকে লোক দেখানো বলা যাবে না, এটাকে আপনি স্বার্থকেন্দ্রিক ফাটল বলতে পারেন। যেমন দেখেন বিএনপি জামাত গত 15 থেকে 16 বছর তারা কিন্তু একসাথেই ছিল, একসাথে আন্দোলন করেছে। শুধু 15-16 বছর না, 30 আরো আগে থেকে 30-35 বছর। তাহলে এই সরকারের পতনের পরে তারা কি আরো 2-4টা বছর একসাথে থাকতে পারলো না? একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে পারলো না? জাতির মঙ্গলের জন্য সেটা দরকার ছিল। ইভেন এই যে আজকে আমাদের মাঝে একটা বড় প্রশ্ন, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারের কি হবে? যারা আমাদেরকে ইলেকশন বন্ধ করে দিয়েছে, যারা আমাদের সেনাবাহিনী, পুলিশ, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের একেবারে স্থানীয় সরকার থেকে সব কিছু ধ্বংস করে দিয়েছে, আমরা কি সবাই মিলে আওয়ামী লীগকে ধ্বংস করে দেব, নাকি আওয়ামী লীগকে তার ভুল ত্রুটি সংশোধন করে তাকে আবার মেইন স্ট্রিমে আনবো? দুইটা কোশ্চেন। আওয়ামী লীগ তো এই দেশের জনগণের একটা অংশ। আমারও এই দুই কোশ্চেন। আওয়ামী লীগ, ধরেন আমি আপনি ভাই, দুই ভাই, আপনি আমাকে নির্যাতন করেছেন, আপনি আমাকে সারাক্ষণ, আপনার যখন ক্ষমতা ছিল আপনি আমাকে মেরে কেটে সাফ করতে চেয়েছেন। এখন আমার ক্ষমতা তৈরি হয়েছে,
এখন আপনি আপনি পাল্টা ক্ষমতায় করবেন কিনা? এখন একটা বড় প্রশ্ন, আমি কি আপনাকে আপনাকেও একইভাবে মেরে কেটে সাফ করে দেব, নাকি আপনার সাথে ডিল করবো? এটা তো একটা বেসিক কোশ্চেন ছিল। এখন উচিত ছিল সব দল মিলে এই জায়গায় একটা জায়গায় আসা। এখন আমরা যেটা করছি যে একে তো হচ্ছে আমরা নিজেরা বিভক্ত হয়ে গেছি, আবার শত্রু যে আছে যে আপনি এতদিন আমার উপর নির্যাতন করেছেন, কিন্তু আপনার মধ্যে কোনো মানে আফসোস নাই, কোনো ধরনের মানে ক্ষমা সুলভ চিন্তা নাই, আপনি এখনও অনবরত আমাকে ধমক দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন, ধমকটা কিন্তু একজন দুইজন দিচ্ছেন, কিন্তু আপনি ব্যান করেছেন বিশাল একটা জনসমর্থিত একটি ঐতিহাসিক দল। খুবই ভালো প্রশ্ন, আমরা চাই যে এই প্রশ্নগুলো আসুক। আসে। প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি উচিত না। আচ্ছা, এখন আসেন যে আমাদের দৃষ্টিতে বা আমাদের আর্গুমেন্টটা যেটা, আমরা আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল আকারে বলতে চাচ্ছি না। কেন বলতে চাচ্ছি না? আমরা মনে করছি আওয়ামী লীগ একটা সন্ত্রাসবাদী দল। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশে যে সমস্ত রাজনৈতিক দল সন্ত্রাসবাদের সাথে যুক্ত হয়েছে, যে সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে গেছে, এ ধরনের রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইতিহাস আছে কিনা? আওয়ামী লীগকে যদি আপনি সন্ত্রাসী দল বলেন, মানে কিসের ভিত্তিতে? তারা কি ঘোষণা দিয়ে তাদের ম্যানিফেস্টোতে সন্ত্রাসী শব্দগুলো লিখে তারা সন্ত্রাস করেছেন, না নির্দিষ্ট আওয়ামী লীগ নামধারী কিছু লোক আওয়ামী লীগকে ভাঙিয়ে সন্ত্রাসী করেছেন? এটা এই ফয়সালা হতে হবে একটা আইনি প্রপার লিগ্যাল প্রসিডিওরের মধ্যে দিয়ে, ঠিক আছে? যেমন আমরা কিন্তু এটা বলছি যে আওয়ামী লীগকে আইনি কাঠামোর মধ্যে এনে তাকে অ্যাকাউন্টেবল করতে হবে। যেমন আওয়ামী লীগ যখন দলীয়ভাবে সন্ত্রাসবাদকে উস্কানি দেয়, আপনি যেটা বলেছেন, একটা হচ্ছে ব্যক্তির ত্রুটি, আর একটা হচ্ছে অ্যাজ এ হোল লিডারশিপ যদি হয়। আপনি দেখবেন যে ওবায়দুল কাদের যেদিন বলছে ছাত্রলীগকে যে এদেরকে শায়েস্তা করো বা এরাই যথেষ্ট, তখন সে কিন্তু দলীয়ভাবে বলছে। আপনি দেখেন শেখ হাসিনা যখন অর্ডারগুলো দিচ্ছে, হ্যাঁ, যে সকল নেতাকর্মীদেরকে ঝাঁপায় পড়তে বলো, সবাইকে বলো দাঁড়ায় যেতে, এবং আওয়ামী লীগ আকারে যখন বলছে, তখন এটা দলীয় দায়। আর কেউ যদি ব্যক্তিগতভাবে বলে, সেটা তার ব্যক্তির। তাহলে আপনি কি বিচার করবেন ওই ব্যক্তির নাকি দলের? হ্যাঁ, আমাকে প্রথমত দুইটা বিচার করতে হবে। একটা হচ্ছে দলের বিচার কী হবে, আর একটা হচ্ছে ব্যক্তির বিচার কী হবে, ঠিক আছে? তো এই জন্যই কিন্তু আমাদের কিন্তু ব্যক্তির বিচার হচ্ছে এখন। শেখ হাসিনার দায় নিয়ে বিচার হচ্ছে, আসাদুজ্জামান কামালের হচ্ছে, বেনজিরের হচ্ছে, নানা জনের ব্যক্তি দায় হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের দায় কী হবে? আপনি দেখেছেন না যে র্যাবকে আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটি বা আমেরিকা যে একটা স্যাংশন দিয়েছে, তো র্যাবের অপরাধটা করেছে কে? ব্যক্তি। আপনি যদি দেখেন ব্যক্তি করেছে, তাহলে ওরা র্যাবের উপরে স্যাংশনটা কেন দিল? কারণ এখানে ব্যক্তিকে আর প্রতিষ্ঠানকে আলাদা করা যাচ্ছে না, কারণ অ্যাজ এ ডিজি যখন রোল করতেছে, ঠিক আছে? আপনি দেখবেন পুলিশ বলতেছে না, এই র্যাবের তো আবার ভালো ডিজিও ছিলেন। না, আমি আপনাকে সেটাই বলছি যে এই জায়গাগুলোকে আপনি আলাদা করবেন কিভাবে? ধরেন কঠিন কিছু না তো, ব্যক্তির বিচারটা করলেই তো আলাদা হয়ে যায়। আমি আপনাকে বলি, ধরেন আপনি আপনার চ্যানেল 24-এর একটা রিপোর্ট প্রকাশ করেছেন, যেই রিপোর্টটার কারণে দেখা গেল কেউ একজন ক্ষতিগ্রস্ত হয়েছে, বা যে রিপোর্টটার কারণে হয়তো একটা দাঙ্গা ছড়িয়ে পড়েছে সমাজে, আপনার একটা ভুল তথ্যের কারণে, একটা অপতথ্যের কারণে। মানুষ কমপ্লেনটা করবে কাকে? আপনার প্রতিষ্ঠানকে, যেহেতু এটা প্রাতিষ্ঠানিকভাবে গিয়েছে। আপনার প্রতিষ্ঠান যদি আপনাকে বহিষ্কার করে, আপনার প্রতিষ্ঠান যদি এই দায় থেকে মুক্তি নেয় যে ভাই এটা এর ভুল, আমাদের ভুল না, এটা এই ভুলটা করেছে, যার কারণে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, সো আমরা এটা দায় নেব না, তাইলে এটা ব্যক্তির দায়। কিন্তু আপনার প্রতিষ্ঠান যদি আপনার দায় নেয়, তাহলে এই দায়টা প্রতিষ্ঠানের। আপনি দেখেন ছাত্ররা কিন্তু দাবি তুলেছিল যে আইজিকে বরখাস্ত করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেন, শেখ হাসিনাকে বলেছিল ক্ষমা চান। আপনি 9 দফাটা পড়ে দেখবেন, তখনও পর্যন্ত কিন্তু সরকারের পদত্যাগের দাবি আসেনি। সরকার যখন ব্যক্তিকে আর সরকারকে আর দলকে একাকার করে ফেলেছে, তখন এটা জয়েন্টলি গিয়েছে রেসপন্সিবিলিটিটা, ঠিক আছে? তো এই কারণে আমি যেটা বলি, এগুলো কিন্তু মানে একটা তো হচ্ছে অভ্যুত্থানের পরপর আমরা সবাই একরকমের মধ্যে ছিলাম, আস্তে আস্তে আমাদেরকে রিয়েলিটির মধ্যে যেতে হচ্ছে। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এই জায়গাগুলো একটা স্থায়ী সমাধান হতে হবে। যেমন আমাদের 71 আমাদের একটা ঐতিহাসিক মুহূর্ত, আমাদের একটা মুক্তির যুদ্ধ। এই মুক্তিযুদ্ধে আমরা বারবার বলার চেষ্টা করেছি, যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল, মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তাদের অবস্থানটা কী হবে এই রাষ্ট্রে। দেখেন শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু একটা জেনারেল মানে ক্ষমা ঘোষণা করেছেন। আচ্ছা ঠিক আছে, উনি ক্ষমা ঘোষণা করতে পারেন কি না
বা ক্ষমা ঘোষণাটা অ্যাকসেপ্টেবল কিনা, এটা একটা প্রশ্ন আছে। এক। 2 নাম্বার হচ্ছে ক্ষমা কারা পাবে? যারা ফৌজদারি অপরাধ করেছে তারা কি ক্ষমা পাবে? এবং যার ভাই হারা গেছে, যার বাড়ি পুড়ে গেছে, সে যদি ক্ষমা না করে আপনি ক্ষমা করলে হবে? হবে না তো, ঠিক আছে? তাহলে দেখেন, যার কারণে দেখেন আজকে স্বাধীনতার 55 বছর পরেও আমাদের সমাজে এখনও এই দাবিটা আছে যে মুক্তিযুদ্ধ বিরোধীদের ফয়সালা কী হবে, তারা রাজনীতি করতে পারবে কি পারবে না, তাদের বিচার কতটুকু হবে কি হবে না, এই বিচার আছে না এই কথাটা? তাহলে এইটা কি আপনি আজীবন বহন করবেন? এটা তো একটা সেটেলমেন্ট হতে হবে। ঠিক একইভাবে আজকে যে এই 24-এ যে গণহত্যাটা হয়েছে, এই গণহত্যার অনেক রকম রূপ আছে এবং 15 বছর ধরে যারা নির্বাচন করতে দিল না, যারা ব্যাংক লুট করলো, যারা শেয়ার বাজার ধ্বংস করলো, যারা মানুষকে মেরে নদীতে ভাসিয়ে দিল, যারা একের পর এক অত্যাচার জুলুম করতে করতে এই জায়গায় আনলো, এদের দায় বিচার হতে হবে না? তাহলে এখানে দুটো দায়, একটা হচ্ছে সরকারের দায়, দলের দায়, ব্যক্তির দায়। এখন আওয়ামী লীগ বলুক যে আমাদের কোনো দায় নাই, প্রমাণ করুক সে। কিন্তু আওয়ামী লীগের বলা হয় বা অনেকে দাবি করেন এখনো প্রায় 30% সমর্থন আছে আওয়ামী লীগের, বা এই দলের প্রতি ভোটার আছে এরকম, এবং অনেক আওয়ামী লীগের নেতাকর্মী গ্রামগঞ্জে কিন্তু তারা ওপেন, তাদের নামে কোনো মামলা হয় নাই, তারা ঘুরে বেড়াচ্ছে, তারা যার যার প্রফেশনে আছেন। তো তার মানে কি আওয়ামী লীগের বড় অংশ এখনো দেশে আছেন? পালিয়েছেন কয়জন, কয় হাজার? আওয়ামী লীগের তো 1 থেকে 2% পালিয়েছে, হ্যাঁ, যদি দেখি। বাকিরা, বাকি একটা বড় অংশ আছে আত্মগোপনে আছে, এরা প্রকাশ্যেও অনেক আছে, নানাভাবে পালিয়ে আছে। আর প্রকাশ্য তো আছেই, প্রকাশ্য তো আপনি যেটা বলেছেন সেটা আছেই। প্রথম কথা হলো যে আওয়ামী লীগের সমর্থন কত পার্সেন্ট আছে এটা নিয়ে প্রশ্ন আছে। কারণ আমরা 2024 সালের যে নির্বাচন দেখেছি, কোথাও কোথাও আমরা দেখেছি 5% ভোটও কাস্ট হয় নাই। সদ্য সমাপ্ত ভোট নিয়েও এরকম অভিযোগ আছে। এই অভিযোগ থাকবে না, আমি যেটা বলছি আওয়ামী লীগের একচ্ছত্র ভোট চলছে, আওয়ামী লীগ ছাড়া কেউ পার্টিসিপেট করছে না, সেই অবস্থায়ও আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে যায় নাই, ঠিক আছে? এবারে যায় নাই সেটা তো আলাদা জিনিস। এবারে তো জানে, ধরেন যদি বলি যে এবার আওয়ামী লীগের লোকেরা ভোট দেয় নাই, সে ভয়ে যায় নাই হয়তো বা ধরে নিলাম, কিন্তু ওইটা তো তার জন্য ভয়ভীতি ছিল না, তার জন্য তো স্বর্গরাজ্য ছিল। তো আগে থেকে যদি নির্দিষ্ট করা থাকে আমি বলছি তার মানে হচ্ছে আওয়ামী লীগকে সে আর সমর্থন করে না, ঠিক আছে? না, করে না বুঝেই নিয়েছে যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, যে হওয়ার সে তো হবেই, ভোট দিয়ে কি হবে। আমি এটাকেই বলছি যে সেই ভোটটাকে তো অন করে নাই, সে দলের এই নীতিকে পছন্দ করে নাই, রাইট? এটাই তো কথা। সে দলের এই নীতিকে পছন্দ করে নাই, সে মনে করছে যে আমার ভোটের তো দরকার নাই। তাহলে আওয়ামী লীগ যেটা বলছে যে তার 30% বা যারা বলছে, এটা তো ভুল বলা। অর্থাৎ আপনার লোক থাকলে যে আপনার পক্ষে আছে বিষয়টা তা না। আপনি ধরেন আপনার দলের লোক, আপনার সব কথা একসাথে হবে তা তো না। যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হয় নাই, অর্থাৎ ভোটার কত আছে না আছে এই আলোচনায় না দিয়ে, এই জন্য এই কথা আপনি বলেছেন তো 30%, এই জন্য আমি বললাম। আমার কথা হচ্ছে এটা অনেকে বলেন, তথ্য দিয়ে বলেন, আমরা দেখেছি যে বলতে তো ধরুন কোনো অসুবিধা নেই। বিগত 91-তে যে নির্বাচন হয়েছে তারপর থেকে তাদের সেই হিসাবে, আপনি যদি আরো আগেও যান অসুবিধা কি? আপনি যদি 70 সালে যান, আওয়ামী লীগ তো 80% 90% ভোট ছিল আওয়ামী লীগ। আমি যদি বলি যে আওয়ামী লীগ একসময় 80% ছিল, তো 80% থেকে তো 30% আসছে, তো আসছে। আপনার কথা যদি ধরি 91 এসে, না আমার কথা না, কিন্তু এটা তথ্য তুলে ধরলাম। আপনার কথাও বলার দরকার নেই, আমার কথাও বলার দরকার নেই। ধরেন 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ তো 80% ভোট পেয়েছে। এই জন্যই উচিত ছিল যে আসল কি, এই জন্য অনেকে বলেন, অনেকে দাবি করেন যে সেটা জনগণ নির্ধারণ করবে। আমি এই জন্য বলছি যে 80% থেকে যদি 30% আসতে পারে, বা 2%ই আসে, সেই 30% থেকে তো 5%, 2% তো আসতে পারে, ঠিক আছে? সেটা আমি যেটা বলি আপনাকে, আপনি যে কথাটা বলতে চাচ্ছেন আমি সেই জায়গাতে যাই। কথা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন অংশটা পালিয়ে গেছে, মন্ত্রী, সচিব, তাদের পুলিশ অফিসার, তাদের চেয়ারম্যান, তারা পালিয়ে গেছে। একটা অংশ আত্মগোপনে আছে, আর একটা অংশ আপনি যেটা বলছেন তারা আছেন, তারা সমাজে মিশে আছেন, বিরাজমান। আবার অনেকে ওই যেটা আওয়ামী লীগ আমলে যে গুপ্ত যে বিষয়টা ছিল সেটা ঠিক রিভার্স হয়েছে। আমি তো মনে করি আওয়ামী লীগের শাস্তি এটাও একটা শাস্তি। যেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, রাইট, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, সেই আওয়ামী লীগ অন্যদেরকে হেয়ালি করেছে। শেখ হাসিনা দ্বারাই বলছে না দেশে আয়, তারেক রহমানকে, ঠিক আছে, কাপুরুষ, এটা সেটা খুব বলেছে না। আজকে হাসিনাকে নিয়ে সেটা বলছে মানুষ। দেখেন ইতিহাসের কি বিচার। শেখ হাসিনা যে বলছে পালাবো না,
আজকে তার ওগুলো নিয়ে ব্যঙ্গোক্তি করছে মানুষ। তো এই জায়গাগুলো আমি যেটা বলছি, সে যা যা করেছিল সেটা তার জন্য ব্যাকফায়ার হয়েছে। আওয়ামী লীগের মতো দল যে জামাতকে নিষ্পেষণ করেছে, জামাতকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে ক্ষমতা থেকে যাওয়ার আগে, সেই আওয়ামী লীগের নেতারা এখন জামাতের কৃপা নিয়ে চলছে বিভিন্ন জায়গায়। যে বিএনপির লোকেরা দেখবেন অভিযোগ করে যে জামাত আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে। তো আওয়ামী লীগ জামাতের শেল্টার নিচ্ছে, যদি নিয়েও থাকে, একজনও যদি নিয়ে থাকে, কত বড় অপমান আওয়ামী লীগের জন্য আপনি বুঝতে পারেন। বিএনপির শেল্টার নিচ্ছে বিভিন্ন জায়গায়। এটা যদি বলা হয় যেহেতু তা অনেকে ওই আমলে নিয়েছিল, তাই এটা আমি সেটাই বলছি, রিভার্স আপনার কথাটা আর কি, যে সে যেটা করেছিল। মঞ্জুর রহমান মঞ্জু, বুঝছি বিষয়গুলো, ওই আলোচনার আসলে শেষ নাই। না, আপনি যে কথাটা বলেছেন আমি সেটাই বলি। দেখেন, আওয়ামী লীগটা 3 ভাগে ভাগ হয়ে গেছে বা 4 ভাগে ভাগ হয়ে গেছে। কি একটা হচ্ছে পালিয়ে গেছে। যারা পালিয়ে গেছে, আপনি যদি প্রশ্ন করেন কেন পালিয়ে গেছে, অনেকগুলো উত্তর হতে পারে। একটা হতে পারে জীবনের ঝুঁকি, জীবনের নিরাপত্তা নাই, এজন্য পালিয়ে গেছে। আরেকটা হতে পারে তারা এত অন্যায় করেছে, অপরাধ করেছে, ভয়ে পালিয়ে গেছে। তো যারা আওয়ামী লীগের মধ্যে যারা পালায় নাই আর যারা পালাইছে, এরা তো এক গোষ্ঠী না, পালায় গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যারা পালায় নাই, তাহলে এরা কি আসল আওয়ামী লীগ না নকল আওয়ামী লীগ? আমি যদি বলি যে শেখ হাসিনা, যে ধরেন যদি আপনাকে কেউ বলে যে আপনি আওয়ামী লীগ করেন, আমি তো বলবো যে না, আপনি আওয়ামী লীগ করেন না। কারণ আপনি যদি আওয়ামী লীগের নিষ্ঠাবান লোক হইতেন, তাহলে তো হাসিনার সাথে আপনিও পালাই যেতেন। তাহলে আপনি পালান নাই, আপনি আওয়ামী লীগের বিদ্রোহী লোক বা আওয়ামী লীগের প্রতি আপনার সাপোর্ট নাই। আবার আপনি যদি না পালিয়েও আওয়ামী লীগকে সাপোর্ট করেন, ঠিক আছে, তাইলে আমি বলবো যে আপনি অন্যায়কারীদের পক্ষ নিচ্ছেন। কারণ যারা পালায় গেছে, যেমন আমি অনেক আওয়ামী লীগের লোককে জিজ্ঞেস করছি যে ভাই আপনি পালান নাই কেন, আপনার নেত্রী পালাই গেছে। তুমি বলছেন আমি পালাবো কেন, আমি তো কোনো অন্যায় করি নাই। তাইলে আপনি যারা অন্যায় করছে পালায় গেছে ওদের পক্ষ নিচ্ছেন কেন? তাহলে তো আপনাকে অপরাধের দায় নিতে হবে। যেমনিভাবে আমরা এখন রাজাকার আলবদরদেরকে দায়ী করি, পাকিস্তানিরা তো পালায় গেছে, পাকিস্তানিদেরকে আমরা ধরে আনতে বলি না, ওদের বিরুদ্ধে আমরা হয়তো ক্ষোভ প্রকাশ করি, কিন্তু এদেরকে আমরা নিন্দামন্দ করি, এদেরকে অপমান অপদস্থ করি, কারণ আমরা মনে করি যে এরা ওই অন্যায়ের সহযোগী ছিল, সাপোর্ট দিচ্ছে। ধন্যবাদ মজিবুর রহমান মঞ্জু। এই যে জুলাই সনদ, এটার ভবিষ্যৎ কি, খুব সংক্ষেপে? জুলাই সনদ আমাদের একটা ঐতিহাসিক ভিত্তি, যদি আমি বলি অ্যাজ এ থিওরিটিক্যালি। সো এইটা যেমন আমাদের মুক্তিযুদ্ধের একটা আকাঙ্ক্ষা আছে না, মুক্তিযুদ্ধের একটা মূলনীতি বা মুক্তিযুদ্ধের একটা অভিপ্রায় আছে না, সেগুলো তো আমরা এখন আক্ষেপ করি যে এটা এখনও আমরা পাই নাই, এখন অনেক কিছু আমাদের হয় নাই। গণতন্ত্র মুক্তিযুদ্ধের অন্যতম একটা ভিত্তি, সেই ভিত্তি এখন অর্জিত হয় নাই। কিন্তু ওই ভিত্তিটা গুরুত্বপূর্ণ, ওটা অর্জন করার অভিপ্রায় এখনও আছে, এখনও আমরা ওইটাকে। সুতরাং জুলাই সনদ আমাদের আগামী দিনের রাজনীতির অভিপ্রায়, এবং জুলাই সনদের শুরুতেই কিন্তু আপনি দেখবেন সেখানে মুক্তিযুদ্ধের মূলনীতিগুলো, অভিপ্রায়গুলোকেই আফোল্ড করা হয়েছে। আবার অনেকে তো এই জুলাইকে মুক্তিযুদ্ধের মুখোমুখিও দাঁড় করিয়েছে। না, যারা মুখোমুখি বলে এটা একটা ফাও জিনিস, এটা একটা ভুয়া শয়তানি আমি মনে করি জুলাইয়ের প্রত্যেকটা পরতে পরতে মুক্তিযুদ্ধের অভিপ্রায় জড়িত আছে। আপনি দেখবেন জুলাইতে আমরা যত স্লোগান দিয়েছি সবগুলো কিন্তু মুক্তিযুদ্ধের স্লোগান, যতগুলো গান গাওয়া হয়েছে সবগুলো মুক্তিযুদ্ধের সময়ের গান। জুলাইয়ে যতবার বলা হয়েছে, যেমন লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো ব্যাপার না, লাখো শহীদের রক্ত কখনকার বলেন তো? মুক্তিযুদ্ধের সময়। সুতরাং আমরা তো ওইটাই প্রতিবাদটা করেছি যে এই দেশটা আমরা লাখো শহীদের রক্ত দিয়ে অর্জন করেছি। এটা তোমার শেখ হাসিনার বাপেরও না, এটা তারেক রহমানের বাপেরও না। আমরা তো অ্যাকচুয়ালি মানে এটা সকলের বাপের রাজনীতিকে অস্বীকার করেছি। শেখ হাসিনা মাঝে মধ্যেই বলেন যে উনি দেশে ফিরবেন, দেশে ফিরতে চান, আসলেও কি ফিরবেন? আপনার কি মনে হয়? শেখ হাসিনা বলেছেন 10 টাকা সেরে চাল খাওয়াবেন, খাওয়ার নাই তো। শেখ হাসিনা বলেছেন ঘরে ঘরে চাকরি দিবেন, চাকরি দেন নাই তো। শেখ হাসিনা বলেছেন উনি রিটায়ারমেন্টে যাবেন 67 বছরের পরে, রিটায়ারমেন্টে যান নাই তো। শেখ হাসিনা বলেছেন পালাবেন না, পালিয়েছেন তো। তো ওই সূত্র অনুসারে দেখলে শেখ হাসিনার কথাকে তো বিশ্বাস করা যায় না, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে সাধারণ একটা হিসাব আমার কাছে, যে শেখ হাসিনার কোনো কথা বিশ্বাসযোগ্য না। আর দ্বিতীয়ত আমি যেটা বলি, শেখ হাসিনা যতই ভারতে থাকুক সেটা তো তার দেশ না, আসলে নিজের দেশের জেলখানাও কিন্তু আরেক দেশে পরবাসে থাকার চাইতে উত্তম। তো সুতরাং শেখ হাসিনা যদি দেশপ্রেম থাকে, আমি তো মনে করি তার আসা উচিত, সারেন্ডার করা উচিত, তার দোষ ত্রুটির বিষয়টা আদালতে ফেস করা উচিত। যদি এমন হয় একজন তো 17 বছর বাইরে থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন, এরকম কোনো আশাও তো থাকতে পারে। সেই কথা হচ্ছে, সেই আশা নিয়ে শেখ হাসিনা থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তো বলছি যে শেখ হাসিনা, তাহলে উনি আসার কথা বলছেন কেন? দেখেন তারেক রহমান কিন্তু গণ অভ্যুত্থান শেষ হওয়ার পরও সাথে সাথে আসেন নাই, কিন্তু অনেক দিন পর আসছেন, ঠিক আছে?
তো শেখ হাসিনা তাহলে আসবেন বলছেন কেন? উনি ক্লিয়ারলি বললেই তো হয় যে তারেক রহমান যেভাবে দেশে এসে ক্ষমতা নিছে আমিও একদিন সেভাবে এসে নিব, সেটা বললে তো হয়। একটি ব্যক্তিগত প্রশ্ন মুজিবুর রহমান মঞ্জু, যে আপনি জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আদর্শগত হোক যেই কোনো কারণে হোক একটা দ্বিমত পোষণ করে আপনি সেখান থেকে বের হয়ে আসছেন, আবার জোটের ক্ষেত্রে আবার একসঙ্গে, এটা জিনিসটার সংক্ষিপ্ত যদি ব্যাখ্যা থাকে প্রথম আপনার হচ্ছে কাছে। যে দেখেন, জামাতের সাথে আমার যেই মতবিরোধটা হয়েছে সেটা হচ্ছে জামাতের আভ্যন্তরীণ সংস্কার নিয়ে, ঠিক আছে, এবং মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে আমি বলেছিলাম যে এটা ক্লিয়ার করা উচিত, এই সংকটটার সমাধান করা উচিত। কিন্তু জামাত এই আলোচনাটাকে জামাত মনে করেছে এটা সংগঠন বিরোধী, এটা আমি শৃঙ্খলা বিরোধী কাজ করছি, ফলে জামাত আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আমাকে বহিষ্কার করেছে। আমি এটা অ্যাকসেপ্ট করেছি এবং জামাতের সাথে আমার পথ আলাদা হয়ে গেছে। আপনি তো জানেন রাজনৈতিক দলগুলো কাউকে বহিষ্কার করলে আবার সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়, অথবা কেউ আবার গিয়ে দলের কাছে আত্মসমর্পণ করে। আমি কোনোটাই করিনি। আমি একটা নতুন রাজনীতির জায়গায় সংযুক্ত হয়েছি। এটা আমার সম্পূর্ণ আলাদা জার্নি। এই রাজনৈতিক আন্দোলনে জামাতের সাথে আমার আদর্শগত বিরোধ বা নীতিগত বিরোধটা স্পষ্ট আছে। ইলেকশনটাতে আমরা একসাথে ইলেকশনে একটা ইলেকট্রাল অ্যালায়েন্সে জয়েন করেছি, সেটা হচ্ছে ইলেকশন ফেস করার জায়গায়। এবং তারও আগে ঘটনাটা ছিল জুলাই সনদকে নিয়ে। দেখেন, জামাতের সাথে আমার মতবিরোধ আছে, কিন্তু জুলাই অভ্যুত্থানে তো আমরা সব একসাথে কাজ করেছি। বিএনপির সাথে মতবিরোধ, জামাতের সাথে মতবিরোধ, কমিউনিস্ট পার্টির সাথে মতবিরোধ, হেফাজত ইসলামের সাথে মতবিরোধ, এই মতবিরোধ সত্ত্বেও আমরা তো জুলাই অভ্যুত্থানে একসাথে কাজ করেছি। আমাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে তখন আমি দেখেছি আমার ডানে বামে জামাতের লোক, বিএনপির লোকেরা ছিল। তো আমরা তো একসাথেই কারাগারে ওই জেল হাজতে একসাথে ছিলাম। সো আপনি যদি ওইভাবে দেখেন যে মতবিরোধ সত্ত্বেও আমরা একটা বৃহত্তর প্রয়োজনের সাথে একসাথে কাজ করছি, তো ফলে জামাতের সাথে আমার মতবিরোধটা কন্টিনিউইং, বাট আমরা জুলাই সনদ প্রশ্নে একটা আন্দোলনে ছিলাম, এখনও আছি, এবং সেটা একটা নির্বাচনী অ্যালায়েন্সের মধ্যে ছিল। এবং এটা অত্যন্ত পরিষ্কার যে মতের জায়গায় আমাদের ভিন্নতাটা এখনও আছে। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, গণমাধ্যমকে কিভাবে দেখছেন, বা বিভিন্ন সময় বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যমগুলোর কি ভবিষ্যৎ আছে কিনা, বা বর্তমান মানুষের মুক্ত সাংবাদিকতায় যে ভয়, সে ভয়টা আছে কিনা, খুব সংক্ষেপে যদি। আমাদের দেশের ফান্ডামেন্টাল চেঞ্জ যেটা আমরা চেয়েছিলাম, এই সংস্কার যদি না হয়, সংস্কার হয় নাই তেমন কিছু, অল্প কিছু সংস্কার কার্যক্রম হয়েছে যেটা ইন্টারিম করেছে বিএনপি সরকারের হাত ধরে। আমরা যেটা দেখছি কিছু কালচারাল চেঞ্জ দেখতে পাচ্ছি, যেমন তারেক রহমানের কিছু আচরণগত পরিবর্তন ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু কাঠামোগত পরিবর্তন না। কাঠামোগত জায়গায় যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের এই চেঞ্জ আসবে না। গণমাধ্যমে এখন যেটা দেখতে পাচ্ছি আমরা, কিছু চেহারা পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের লোকেরা বসা ছিল, ওখানে বিএনপির লোকেরা বসেছে, কোথাও জামাতের লোকেরা বসেছে। এইটা ছাড়া সরকারকে তোষণ করা, সরকারের, যেমন আমি যদি বলি যে বিটিভিতে দেখেন, আপনি বিটিভি আবার আগের জায়গায় ফিরে গেছে। আপনাদের সহ অন্যান্য গণমাধ্যমে যদি আমরা দেখি, ওখানে স্পেস আছে কিছুটা কথা বলার, আমরা কথা বলতে পারছি, যেতে পারছি, কিন্তু সেই একই কথা আমরা যেটা দেখছি যে সরকারের মধ্যে কিন্তু আপনার এই সমালোচনা নেওয়ার মতো অবস্থা নাই। কোনো একজন সাংবাদিককে যদি এখন চিহ্নিত করা হয় যে সরকারের বিরুদ্ধে সে কোনো একটা কিছু করেছে, দেখবেন তার ব্যাপারে অ্যাকশান বা তার বিরুদ্ধে একটা সেনদৃষ্টি রাখার সুযোগ আসবে। এই জন্য আমরা কিন্তু যেটা বললাম যে গণ অভ্যুত্থানের পরে আমাদের যে একটা ঐকমত্য তৈরি হওয়ার কথা ছিল, যেটা ঐকমত্য কমিশন দিয়ে আমরা চেষ্টা করেছিলাম, সেটা কিন্তু ফেল করেছে কিছু অর্থে, এবং বাকি সামনে এটা বিএনপির উপর নির্ভর করবে এটা কতটুকু কাজ করবে। বিএনপি যদি গণমাধ্যমকে স্বাধীন করতে চায় তাইলেই কেবল সম্ভব। যদি না চায়, যদি মনে করে যে আমরা প্রশংসামুখী গণমাধ্যম চাই, নিয়ন্ত্রণাধীন গণমাধ্যম চাই, তাইলে এইটা আবার বিএনপির জন্য হোক, আমাদের সবার জন্য বুমেরাং হোক। আর বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যম কি না, আমি মনে করি বন্ধ হয়ে যাওয়া যতগুলো গণমাধ্যম আছে, সরকারের উচিত প্রত্যেকটাকে কম্পেনসেট করা, প্রত্যেকটা চালু করার জন্য ভূমিকা নেওয়া। আবার এত বেশি গণমাধ্যমের ছড়াছড়ি হয়েছে, এখানেও এক ধরনের কমিশন করে যেমন আমি আপনাকে বলি, আমি যেহেতু গণমাধ্যম সংশ্লিষ্ট লোক, আমি জানি আমাদের দেশে সাংবাদিকদের সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে লোকেরা, কিন্তু আমাদের দেশে সাংবাদিক শ্রেণীদের
একেবারে 5 থেকে 10% যাদের সম্পর্কে খারাপ কথা বলা হয়, এটা হচ্ছে 5 to 10%। আর 90% সাংবাদিকেরা কিন্তু জীবন যুদ্ধ করছে, তাদের চাকরির নিশ্চয়তা নাই, তাদের লো স্যালারি, তারা রেগুলার বেতন পান না, অনেক দুরবস্থার মধ্যে। আমি দুরবস্থার মধ্যে নিজেও আছে। সাংবাদিক, আমি জানি। কিন্তু প্রশ্ন আজকে এই অবস্থার জন্য সাংবাদিকদের কেন এই জায়গায় আসলো? এটা আপনি এককভাবে কাউকে দায়ী করতে পারবেন না। দেখেন, এটার জন্য সাংবাদিকদের নিজেদেরও গ্রুপিং, নিজেদের মধ্যে দলাদলি, এটাও একটা কারণ আছে। সরকার তো আছেই, যে বললাম, একটা সরকার পরিবর্তন হলে একটা অংশ গিয়ে সরকারকে তোষণ করা শুরু করে, একটা অংশ সরকারের মানে কৃপা পাওয়ার জন্য চেষ্টা সমালোচনা করে, করলেই তাকে আটকানোর চেষ্টা আর থাকে। সরকারের কাছে কিছু টুলস আছে, বিজ্ঞাপন, হাবিজাবি নানা ধরনের বিষয় আছে, এগুলো দিয়ে। ইভেন আপনার প্রেস কার্ডের ক্ষেত্রেও বৈষম্য আছে, কাকে প্রেস কার্ড দিবে, কাকে বিদেশে ট্যুরে পাঠাবে, এই নানা ধরনের খেলা আছে কাকে আর কি। কোথায় পদায়ন তো করবে। এইটা একটা সামগ্রিক সংস্কার না আসলে, নীতিমালার মধ্যে না ঢুকলে, এটা রাতারাতি কোনো সমাধান নাই। অনেক অনেক ধন্যবাদ মুজিবুর রহমান। ধন্যবাদ অনেক আপনাকে। কথা বলেছি আমরা, ধন্যবাদ। আবারও আপনার সঙ্গে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন প্রিয় দর্শক, ভালো থাকুন আপনারাও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।